প্রিয় দর্শক, সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের নিয়মিত আয়োজন টেবিল টক অনুষ্ঠান। সঙ্গে আছে ডক্টর তৌহিদুল হক। দর্শক, সংস্কার শেষে যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন, সেই বিষয়টি নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে সরকারের যে আলাপ আলোচনা, সেটি বিভিন্ন সময়েই নানা ধরনের প্রতিক্রিয়ার সৃষ্টি করছে এবং বিশেষ করে তথ্য উপদেষ্টার যে মন্তব্য যে সরকারকে ব্যর্থ করতে রাজনৈতিক দলগুলোর অসহযোগিতার প্রসঙ্গ তিনি উল্লেখ করেছেন। তার বক্তব্যের সূত্র ধরে বিএনপি সম্মানিত মহাসচিবের যে বক্তব্য, যে তথ্য উপদেষ্টার সম্মানিত তথ্য উপদেষ্টার এই বক্তব্য রাজনীতি বিরোধী এক ধরনের মন্তব্য, সেই সূত্র যখন আগামী দিনের নির্বাচন সংস্কারের প্রশ্নগুলো নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে সরকারের আলাপ আলোচনা, তার সূত্র ধরে যে অবস্থা আছে সেই অবস্থার সাথে নতুন করে প্রতিবেশী রাষ্ট্র ভারতের সাথে যে সম্পর্ক কিংবা এখন যে অবস্থান রয়েছে, সেটিও নানা ধরনের দেশের রাজনীতি, নির্বাচন কিংবা অন্যান্য দেশগুলোর সাথে, প্রতিবেশী রাষ্ট্রের সাথে মূলত যে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক কেমন হবে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা চলছে। অতীতে যে ভারতের দাদাগিরি এবং বাংলাদেশের নতজানু যে নীতি ভারতের প্রশ্নে লক্ষ্য করা গিয়েছে, সেই জায়গা থেকে বেরিয়ে এসে বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে সাম্যতার মর্যাদা এবং ন্যায্যতার ভিত্তিতে তার যে কূটনৈতিক যে অধিকার কিংবা বাংলাদেশের অবস্থান এবং সম্মানের লক্ষ্যেই লড়াই করবে, এই জন আকাঙ্ক্ষার সূত্র ধরে কূটনৈতিক প্রেক্ষাপট কিংবা তার কাঠামো নির্ধারণ করা, পাশাপাশি যে আলোচনাটি রাজনৈতিক দলগুলোর মধ্যে চলছে, বিশেষ করে বাজারে নিত্য পণ্যের মূল্যবৃদ্ধির যে প্রসঙ্গ, আইনশৃঙ্খলা পরিস্থিতি এখনও পূর্ণ মাত্রায় স্বাভাবিক না হওয়ার যে প্রসঙ্গগুলো রয়েছে এবং এর সাথে চুরি, ছিনতাই, অপহরণ, ডাকাতির মতো অপরাধগুলো যখন ক্রমান্বয়ে বাড়ছে, সেই সাথে মামলা বাণিজ্যের অভিযোগগুলোও কিন্তু বিভিন্ন সময় গণমাধ্যমে আমরা লক্ষ্য করছি। সেই সূত্রগুলো নিয়েই রাজনৈতিক দলের যে বক্তব্য, যৌক্তিক সময় কিংবা দ্রুত সময়ের মধ্যে সংস্কার শেষ করে নির্বাচনের যে প্রসঙ্গ, আমরা আজকে আলোচনায় যেটি গুরুত্ব দিতে চাই যে রাজনৈতিক দলগুলোর এই যে মন্তব্য, সেটি মন্তব্যকে কেন্দ্র করে সরকারের সাথে তাদের কোনো ভুল বোঝাবুঝি হচ্ছে কিনা, যেটি কখনো দৃশ্যমান আবার কখনো অদৃশ্যমানই থেকে যাচ্ছে, কিন্তু আসলে এটির ভবিষ্যৎ কি দাঁড়াবে, সেই প্রসঙ্গগুলি আজকে সম্মানিত আলোচকদের কাছ থেকে জানার এবং বোঝার চেষ্টা করব। তারই প্রেক্ষাপটে আলোচনার শিরোনাম সংস্কার বাদ দিয়ে কি নির্বাচন। এ বিষয়ে আলোচনা করার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক এবং গণমাধ্যমে পরিচিত মুখ সাইফুল হক। আপনাকে অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। দর্শক, আলোচনা শুরু করার আগে এটিও আপনাদেরকে জানিয়ে রাখি, আরও সম্মানিত আলোচক আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত হবেন। তারা উপস্থিত হলে তাদের সাথে পরিচয় এবং আলোচনা শুনবো। সাইফুল হক, আসতে চাই আলোচনায় যে আসলে সংস্কার বাদ দিয়ে কি নির্বাচন, এরকম নানা কেন্দ্রিক আলোচনা আমরা শুনছি। আবার দ্রুত বা যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন, সেই প্রসঙ্গগুলো আমরা শুনছি। শুরুতে ছিল যৌক্তিক সময়, এরপরে দ্রুত সময়ের মধ্যে নির্বাচন। এই প্রসঙ্গগুলো সরকারের সাথে রাজনৈতিক দলগুলোর একটি ভুল বোঝাবুঝির জায়গা তৈরি করছে কিনা? আপনাকে ধন্যবাদ। এই অনুষ্ঠানে যারা দর্শক শ্রোতা, তাদেরকে আমি শুভেচ্ছা জানাই। সরকার এবং রাজনৈতিক দলগুলোর সাথে ভুল বোঝাবুঝির কোনো সুযোগ নেই, কারণ ভুল বোঝাবুঝি হলে একটা অনাকাঙ্ক্ষিত দূরত্ব তৈরি হবে, নানা অন্তর্বর্তী সরকার নানাভাবে প্রশ্নবিদ্ধ হবে। আমরা মনে করি আমরা তো 5 আগস্টের ছাত্র শ্রমিক জনতার গণ অভ্যুত্থানে রাজনৈতিক দল, ছাত্র, তরুণ এবং জনগণের সকল অংশ প্রত্যেকের আমরা কিন্তু একটা অপরিসীম সমর্থন আমরা দিয়ে আসছি এই অন্তর্বর্তী সরকারকে। জি, সুতরাং এটা জননন্দিত সরকার, আমাদের সমর্থিত সরকার। এই সরকার সফল হবে, কার্যকর হবে, এটাই আমরা দেখতে চাই, দেশের মানুষ এটা দেখতে চায়। কিন্তু গত 4 মাসের যে যাত্রা সরকারের, ধরুন শুরুর দিকে যে ঐক্য জায়গাটা ছিল, পরে মাঝে মধ্যে মনে হয়েছে, একটা ধারণা তৈরি হয়েছে, একটা পারসেপশন তৈরি হয়েছে যে সরকারের সাথে রাজনৈতিক দলগুলোর একটা দূরত্ব তৈরি হচ্ছে কিনা। বিশেষ করে সরকারের আচরণে রাজনৈতিক দলগুলোকে আস্থার মধ্যে না নিয়েই সরকার যেভাবে অনেকটা একলা চলো নীতি তারা অনুসরণ করে আসছিলেন, এই প্রেক্ষিতে তারা যদি ইতিমধ্যে 3 বার, একবার 15 আগস্টকে কেন্দ্র করে, একবার দুর্গাপূজাকে কেন্দ্র করে, এবার ভারতের সাম্প্রদায়িক উস্কানিকে কেন্দ্র করে আমাদের সাথে অন্তর্বর্তী সরকারের আলাপ আলোচনা, জাতীয় ঐক্যের শিরোনামে আমাদের দেখার সুযোগ হয়েছে। কিন্তু আমরা খুব পরিষ্কার করে একটা বার্তা সরকারকে দিয়েছি,
একটা বার্তা ছিল এরকম যে সরকারের গুরুত্বপূর্ণ কাজটা কি, আমি বলেছি 3টা বড় দাগের কাজ, যেটা আপনি উল্লেখ করছিলেন আপনার সূচনা বক্তব্যে। দ্রব্যমূল্য সহ বাজারের যে মানে সীমাহীন ঊর্ধ্বগতি, পাগলা ঘোড়ার রাশটাকে এটাকে টেনে ধরা, মানুষের জীবনের শান্তি নিরাপত্তা এটা নিশ্চিত করা, দুটো গুরুত্বপূর্ণ কাজ। 3 নম্বর রাজনৈতিক কাজের গুরুত্বপূর্ণ হচ্ছে মানুষের ভোটাধিকার নিশ্চিত করে প্রয়োজনীয় পরিবর্তন বা সংস্কারগুলো সম্পন্ন করে আলাপ আলোচনা করে একটা সম্ভব স্বল্পতম সময়ে একটা নিরপেক্ষ গ্রহণযোগ্য জাতীয় নির্বাচন এটা সম্পন্ন করা। কারণ এবারকার গোটা আন্দোলনের প্রধান প্রশ্ন গণতন্ত্রের প্রশ্ন, প্রধান প্রশ্ন ভোটাধিকারের প্রশ্ন, প্রধান প্রশ্ন একটা জনগণের নির্বাচিত প্রতিনিধিদের দ্বারা দেশটা চলতে হবে। শুধু চিন্তা করেন গত 3টা নির্বাচন বা আগের ধরেন যদি 15 সালটা আমি বাদও দিই, 18 বা 24 সালে যদি নির্বাচনের কথা বলি, শুধু আপেক্ষিকভাবে গ্রহণযোগ্য একটু নির্বাচন হলেই কিন্তু বিদ্যমান সংকট কিন্তু তৈরি হতো না। মানুষের প্রশ্ন, মানুষ তার ভোটাধিকার নিশ্চিত করতে চায়, মানুষ গণতান্ত্রিক অধিকার ফিরে পেতে চায়, একটা জননন্দিত একটা ইলেকটেড গভর্নমেন্টের মধ্য দিয়ে যেতে চায়। সেখানে গুরুত্বপূর্ণ হচ্ছে যে আমরা যেহেতু পুরনো জমানায় কেউ ফিরতে চায় না, তাহলে যে ব্যবস্থা একটা দলকে স্বৈরতন্ত্রী করে তোলে, একজন ব্যক্তিকে চূড়ান্ত কর্তৃত্ববাদী দুঃশাসকে পরিণত করে, এই গোটা ব্যবস্থার একটা গুণগত পরিবর্তন, তার রূপান্তর বা সংস্কার, যেটা আমাদের সবার এজেন্ডার। এই ক্ষেত্রে সরকার বলছে দ্রুত সময়ের মধ্যে দিলে সেই যে গণতন্ত্র যাতে আবার কারো কুক্ষিগত হয়ে না পড়ে, সেই প্রসঙ্গে যে সংস্কারগুলো প্রয়োজন দ্রুত সময়ের মধ্যে নির্বাচন হলে সেটি কি সম্ভব কিনা? আমি মনে করি অবশ্যই সম্ভব। সরকার কি করতে পারে, তারা পরিবর্তনের ভিত্তিটা তারা তৈরি করে তারা কিন্তু দিয়ে যেতে পারেন। সরকার একজন মিডিয়েটরের ভূমিকা তারা এখানে পালন করতে পারেন। ধরুন ডিসেম্বর জানুয়ারি মাসের মধ্যে তো আমাদের সংস্কার কমিশনগুলোর সবগুলো রিপোর্ট পাওয়ার কথা। প্রথম ছয়টি না, এরপরে জানুয়ারি মাসের মধ্যে নিশ্চয়ই আরও কটার হয়তো রিপোর্ট চলে আসবে। এরপরে সরকারের কাজ কি, প্রধান স্টেক হোল্ডার হিসাবে পলিটিক্যাল পার্টিগুলোর সঙ্গে আলোচনা করা। আমরা যে সংস্কারের কথা বলছি, এটা 5ই আগস্টের পরে ঘুম থেকে জেগে উঠে এটা আমরা বলছি না, এটা বিপ্লবী ওয়ার্কার্স পার্টি বলছি, আমরা 1 দশক 1 যুগ আগে থেকে বলছি। আর আমরা যুগপথে যারা শরিক, গণতন্ত্র মঞ্চ, বিএনপি সহ দলগুলো গত 2 বছরে বেশিকাল ধরে আমরা কিন্তু গুরুত্বপূর্ণ, আমরা 14 দফা 31 দফা আমরা প্রস্তাবনা দিয়ে আসছি। তার মানে আমরা জনগণের কাছে আমরা অঙ্গীকার করে আসছি যে আমরা রাষ্ট্র, সরকার, সংবিধান, প্রশাসনের অনেকগুলো গুরুত্বপূর্ণ রূপান্তর দরকার। সুতরাং এটা আমাদের নতুন কোনো বিষয় না, সংস্কার এবং নির্বাচন পরস্পর বিরোধী কোনো বিষয় না। সেক্ষেত্রে রাজনৈতিক দল এবং সরকার মানে এই প্রশ্নে এক হতে পারছে না কেন? না, আমি তো মনে করি মানে সরকারকে নানা বিষয় পুশ করা হচ্ছে, সরকারের এজেন্ডার বাইরে সরকারকে অনেকগুলো বিষয় পুশ করা হচ্ছে। যেমন ধরুন আপনি যদি এটা বলে যে, যেমন যারা মনে করেন যে সংস্কার শেষ হওয়া পর্যন্ত না হওয়া পর্যন্ত কোনো নির্বাচন হবে না, এটা যারা মনে করে, তো এটা তো কোনো যুক্তির কোনো কথা না। কারণ হচ্ছে অনেকগুলো সংস্কার আছে, 2 বছর লাগবে, 3 বছর লাগবে, মধ্যমেয়াদী লাগবে, দীর্ঘমেয়াদী পরিবর্তন লাগবে। আপনি কৃষি, শিল্প, বাণিজ্য, জনগণের গুরুত্বপূর্ণ সেক্টরগুলো যেগুলো জনজীবনের প্রত্যক্ষভাবে নির্ভরশীল, এগুলো একটু দীর্ঘমেয়াদী পরিবর্তনের প্রশ্ন। ইতিমধ্যে অনেকগুলো ব্যাপারে আমাদের কিন্তু মতৈক্য আছে পরিবর্তন বা সংস্কারের ব্যাপারে। সরকার এসব ব্যাপারে আলাপ আলোচনা করে আমরা সিদ্ধান্তে আসতে পারি, আর বাকিগুলোর ব্যাপারে আমরা একটা কনসেনসাস বিল্ড আপ করতে পারি, আমরা একটা মতৈক্যের জায়গাটা তৈরি করতে পারি। যারা আগামীতে নির্বাচনে যাবেন তারা এই এজেন্ডাগুলো নিয়ে তারা ইলেকশন করবে। কিন্তু শিক্ষার্থীদের যে প্ল্যাটফর্ম, সেটি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্ম এবং জাতীয় নাগরিক কমিটির সাথে যারা আছেন তাদের বক্তব্য শুনলে মনে হচ্ছে যে রাজনৈতিক দলের সরকারের উপরে তাদের এই সংস্কারের প্রশ্নে ভরসা কম, তারা ভরসাটা পান না। এটা তাদের একটা পারসেপশন কাজ করতে পারে, তারা তো একটা কনস্টিটিউয়েন্সি, তাদের একটা পারসেপশন কাজ করতে পারে। কিন্তু আমরা তো 16 বছর ধরে আন্দোলনটা করছি, লড়াইটা গণতন্ত্রের, লড়াইটা একটা নির্বাচিত একটা পার্লামেন্টের জন্য, লড়াইটা গণতান্ত্রিক অভিযাত্রার জন্য, লড়াইটা হচ্ছে একটা গণতান্ত্রিক একটা রাষ্ট্র কাঠামো তৈরি করবার জন্য। একটা ডেমোক্রেটিক স্টেট কখনো আনইলেক্টেড গভর্নমেন্টের কাছে দীর্ঘদিন এভাবে থাকতে পারে না। আপনি নিশ্চয়ই আমার সঙ্গে একমত হবেন, যে ক্ষমতার কোনো চৌহদ্দি নাই, যার কোনো বেড নাই,
যার কোনো জবাবদিহি নাই জনগণের কাছে, এই ক্ষমতা যে কোনো সময় ব্যর্থ হতে পারে, বিপজ্জনক খাদে পড়তে পারে, যে কোনো সময় তারা কিন্তু পথ হারিয়ে ফেলতে পারে। সেজন্য সরকারের দায়িত্বটা খুবই সুনির্দিষ্ট। একটা ফ্যাসিস্ট রেজিমের পরে একটা ইলেকটেড গভর্নমেন্টের ইন্টারিম পিরিয়ডটাই তাদের টেনিউরের দায়িত্ব। সমস্ত সংস্কার তাদের দায়িত্বের মধ্যে পড়ে না। এটা সবাইকে এটা পরিষ্কার করে বোঝা দরকার। এটার জন্য ধরুন সংস্কার তো 10 বছর ধরে চলতে পারে, 5 বছর ধরে চলতে পারে, 20 বছর ধরে চলতে পারে। তার মানে কি আমরা এই সরকার 5 বছর 10 বছর না, তাহলে সরকারের সাথে যে আলোচনাগুলো হয় সেই আলোচনা এই কথাগুলো স্পষ্ট করে উঠে আসে না কেন? এই আলোচনাটা বিরোধী দলের দিক থেকে নানাভাবে বলা হয়েছে, আপনারা সংস্কারের যেসব ব্যাপারে আমাদের মধ্যে মতৈক্য রয়েছে সেসব ব্যাপারে আমরা উদ্যোগ নিই, সেসব ব্যাপারে আমরা সিদ্ধান্ত এখনই গ্রহণ করতে পারি। রিপোর্টগুলো আসার পরে আলাপ আলোচনা করে অনেকগুলো বিষয় আমি মনে করি মতৈক্যের জায়গাটা আছে। এবং আপনি দাঁড়াবেন কোথায়? আমি আর তৌহিদ যদি একসঙ্গে আমরা কাজ করতে হয়, আমি কোথায় দাঁড়াবো? আমাদের চিন্তার ঐক্যটা যেখানে, আমাদের বেস লাইনটা যেখানে, তাহলে আমার মতামতের ঐক্যমতের জায়গাটা সেখানে তো আমরা দাঁড়াবো। আপনি তো জবরদস্তি করে যে আপনি চাপিয়ে দেন, তাহলে তো এই চাপিয়ে দেওয়া পরবর্তী ইলেকটেড পার্লামেন্টকে তো এগুলো আবার র্যাটিফাই করতে হবে। তাহলে আপনাকে পরিবর্তন সংস্কার তো এটাকে তো টেকসই করবার প্রশ্ন আছে। এটাকে তো আইন প্রণয়ন করতে হবে, পরবর্তী পার্লামেন্ট এটাকে গ্রহণযোগ্যের বৈধতা দেবে, এটাকে র্যাটিফাই করবে। তাহলে দলগুলোর সাথে আপনি বিপরীত বুদ্ধি করে যে কোনো কৌশলে কোনো কিছু পাশ করিয়ে নেওয়াটা সরকারের দায়িত্ব না। আলাপ আলোচনা করে, বোঝাপড়া করে, মতৈক্য তৈরি করে, ইতিমধ্যে আমরা যে ব্যাপারে আমরা কমিট বাউন্ড, এগুলো আলাপ আলোচনা করে পরিবর্তনটা শুরু হতে পারে। বাকি কাজগুলো নেক্সট পার্লামেন্ট পরবর্তী সরকার করবে। নির্বাচন এবং সংস্কার নিয়ে আরও প্রশ্ন আছে সাইফুল হক, সেই আলোচনাগুলো শুনবো। অসংখ্য ধন্যবাদ। দর্শক, আরও দুইজন সম্মানিত আলোচক যেমনটি শুরুতে বলে রাখা স্টুডিওতে উপস্থিত হয়েছেন। আসুন আলোচনা শুরু করার আগে তাদের সাথে আপনাদের পরিচয় করি দিই। আমাদের সঙ্গে শুরুতেই আছেন, সর্বডানে আছেন বিএনপি সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট ফাহিমা নাসরিন মুন্নি, এবং মাঝখানে আছেন দৈনিক নয়া দিগন্তের সিনিয়র রিপোর্টার আবুল কালাম। আপনাদের দুজনকে অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। শুরুতেই অ্যাডভোকেট ফাহিমা নাসরিন মুন্নি আপা, আপনার কাছ থেকে আসতে চাই। নির্বাচন সংস্কার সেই প্রসঙ্গে সাইফুল হকের আলোচনা শুনছিলাম। এখন এসে আমরা এই আলোচনাটি শুরুর দিকে বলা হচ্ছিল যে যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন, এরপর এখন রাজনৈতিক দলগুলো বলছে দ্রুত সময়ের মধ্যে নির্বাচন। তার মানে কি রাজনৈতিক দলগুলোর সাথে সরকারের যে দূরত্ব নির্বাচনের প্রসঙ্গে সেটি কি ক্রমান্বয়ে স্পষ্ট হয়ে উঠছে কিনা? সাইফুল হক ভাই তার জায়গা থেকে তার বিশ্লেষণ করছিলেন, আপনার বিশ্লেষণ শুনতে চাই। আপনাকে ধন্যবাদ, এবং সেই সাথে আমার সহ আলোচক যারা আছেন, সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। দেখেন, যৌক্তিক সময় আমাদের দল থেকে বলা হয়েছে যে একটা যৌক্তিক সময় পর্যন্ত, যেহেতু অন্তর্বর্তীকালীন যেই সরকারটা, এটা জুলাই আগস্টের যেই রক্তক্ষয়ী গণ অভ্যুত্থান, এখানে হাজার হাজার ছাত্র জনতার রক্তের ওপর এসছে, এবং তার আগের 15 বছরে কেবল ভিন্ন মতের কারণে বিএনপি এবং অন্যান্য যত রাজনৈতিক গণতান্ত্রিক আন্দোলনে অন্য দলগুলোর উপরও একই রকম দমন পীড়ন নিষ্পেষণ তারা তো চালিয়েছে। তো সেই অবস্থার পরিপ্রেক্ষিতে আজকে যখন বেশ কিছুদিন হলো আমরা দেখছি যে বাংলাদেশের জনগণ, মুক্তিযুদ্ধের চেতনাটা কি ছিল, যে মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা, আর হচ্ছে গণতন্ত্র, নির্বাচন, মানুষের ভোটের অধিকার, মূলত আরও অন্যান্য অনেক কিছু ছিল। এখন আমরা যেই আপনার কথাটা বলছি, দ্রুত সময়ের ভেতর নির্বাচন তো জনগণের আকাঙ্ক্ষা ভাই। নির্বাচন তো একটা বড় রাজনৈতিক দল হিসেবে বিএনপি এবং অন্যান্য যে কোনো দল যারা জনগণের ম্যান্ডেট নিয়ে সত্যিকার অর্থে একটা কার্যকর সংসদে আসতে চায়, যেহেতু 4টা নির্বাচন অতীতে প্রশ্নবিদ্ধ ছিল, নির্বাচন হয়নি, কোটি কোটি ভোটারের ভোটের অধিকার কেড়ে নেওয়া হয়েছিল, কাজেই 30-এর কোঠায় যাদের বয়স, বাংলাদেশের জনসংখ্যার 60% বেশি আজকে তরুণ। এই তরুণ যেই ভোটাররা আছেন, আমরা তো চাইবই যে তারা সত্যিকার অর্থে ভোটের যে অধিকার, এইটার সুফল তারা পাক। আমরা তো এটা অবশ্যই চাইবো। একটা এই ক্ষেত্রে সরকারের সাথে রাজনৈতিক দলগুলোর যে ঐক্য এই প্রশ্নে, সেই ঐক্য তো আমরা দেখছি না, সেটি তৈরি হচ্ছে না কেন? দেখেন, ঐক্যটা তো সবাই মিলে একসাথে হতে হবে। এখন আপনার সাথে আমার দ্বিমত থাকতে পারে কোনো ছোটোখাটো ইস্যুতে, কিন্তু মূল ইস্যু যেটা আমাদের জাতীয় ইস্যু,
জাতীয় ঐক্য, সেই জায়গাটাতে তো কোনো কিছু ফাটল ধরানোর কথা না। কারণ অন্যান্য দেশে আপনি দেখেন অনেক কিছুতে দ্বিমত করবে, অনেক কিছুতে অমিল থাকতে পারে, কিন্তু যখন ন্যাশনাল ইন্টারেস্টের ব্যাপার আসে তখন দেখবেন আপনি ডান বাম উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম সবাই একটা জায়গায় এসে দাঁড়িয়েছে। আমাদের দেশটার এখন সেই সময়, কারণ এই অন্তর্বর্তী সরকারটা একটা ইউনিক সরকার, যে একটা ইউনিক টাইমে তারা এসছেন। কাজেই আমরা রাজনৈতিক দল হিসেবে তাদেরকে সমস্ত রকম সমর্থন, সমস্ত কিছু আমরা যখন দিয়ে যাচ্ছি, তখন আমরা যখন দেখছি যে আমাদের আজকেও মহাসচিব এই যে সফর করে লন্ডন থেকে ফিরে বলেছেন যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব বলেছেন আপনারা মানে দেশবাসীকে বলছেন ধৈর্য ধরেন। তো এটা কি সরকারের পক্ষে গেছে না? ধৈর্য ধরেন আপনারা মানে দেশবাসী। একটা বিশাল বিজয় এসেছে ছাত্র জনতার আন্দোলনে। এই বিজয়কে ফলপ্রসূ ও সার্থক করতে হলে অবশ্যই সকলকে ধৈর্য ধরে ঐক্যবদ্ধভাবে, আপনি যেটা বললেন একতা সলিডারিটির কথা বলছি, ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে এবং গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠা করতে হবে। দেখেন আমরা এখন একটা ক্রস রোডে দাঁড়িয়ে আছি, এখনো গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়ে গেছে এটা বলা যাচ্ছে না, তবে গণতন্ত্রের যে অভিযাত্রা এটার আকাঙ্ক্ষা আমাদের আছে। যেহেতু আওয়ামী লীগ ছিল একটা ফ্যাসিবাদ, একটা একদলীয় কর্তৃত্ববাদী স্বৈর একটা শাসক, যাদের হাতে হাজার হাজার ছাত্র জনতার রক্ত লেগে আছে, গণহত্যাকারী খনি। এখন একজন বলেছেন, তথ্য উপদেষ্টার বক্তব্যই বলছি, উনি একটা মন্তব্য করেছেন, তো আমাদের মহাসচিব বলেছেন যে এই বক্তব্যটা রাজনীতি বিরোধী। কারণ কি, যখন সরকারে যেই থাকেন, এখন আপনাকে রাজনীতির ভাষায়, আপনাকে গণতান্ত্রিক ভাষায় যে কথা বলা, যা মত প্রকাশের স্বাধীনতা তো আমার আপনার আছে, ছিল না, অতীতে ছিল না, আমাদের নিকট অতীতের কথা বলছি, ভয়ের সংস্কৃতি ছিল। কিন্তু এখন মূল তিনটা বিষয়, নির্বাচনের প্রস্তুতি 1 নাম্বার, 2 নাম্বার আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবের বীরের বেশে দেশে ফিরে আসা, এবং 3 নাম্বার আমাদের দেশনেত্রী যাকে একেবারে ষড়যন্ত্রমূলকভাবে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মামলায় আটক করে রেখেছিল, ওনার চিকিৎসা। এই তিনটি প্রসঙ্গ নিয়ে আমরা আরো আলোচনা শুনবো। অ্যাডভোকেট ফাহিম নাসরিন মুন্নি আপা, অসংখ্য ধন্যবাদ। আবুল কালাম ভাই, আসতে চাই আপনার কাছে যে আসলে জুলাই বিপ্লব বা গণঅভ্যুত্থানের যে চেতনা সেটি ধারণ করার প্রশ্ন এবং এর মধ্যে দিয়ে রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে একটি যৌক্তিক, গ্রহণযোগ্য এবং অংশগ্রহণমূলক নির্বাচন নিয়ে এখনও আমরা দেখছি যে একেবারে রাজনৈতিক দল বা সরকারের মধ্যে যে এই প্রশ্নে যে একমত হতে পেরেছে বিষয়টি কিন্তু এরকম না, এবং এর মধ্যে দিয়ে সংশয় থেকে যাচ্ছে, সন্দেহ থেকে যাচ্ছে যে কবে নির্বাচন হবে, দ্রুত না যৌক্তিক সময়, সেই শব্দগত বিতর্ক কিন্তু আমাদের কোনোভাবে পিছ ছাড়ছে না। এই প্রসঙ্গের সাথে ভারত বাংলাদেশের যে সম্পর্ক নিয়েও নানা ধরনের অবস্থা তৈরি হচ্ছে। ভারত বাংলাদেশের প্রসঙ্গে একটু পরে শুনছি। এই নির্বাচন এবং সংস্কার নিয়ে যে বিতর্ক, এটি আসলে এই জায়গা থেকে বা জুলাই বিপ্লবের চেতনা সকল জনগণের লক্ষ্যে প্রাতিষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত করতে গেলে একমত হয়ে কাজ করতে হবে, কেন সংশয় থেকে যাচ্ছে কেন? আপনাকে ধন্যবাদ এবং এশিয়ান টেলিভিশনকে ধন্যবাদ। আমার কাছে যেটা মনে হয় যে প্রথমত হলো যে প্রত্যেকটা দলের মধ্যে আসলে আস্থার সংকটটা কাজ করছে খুব বড় আকারে। কারণ এইখানে বিএনপি বলছে যে নির্বাচন দিতে হবে, তারা নির্দিষ্ট সময়ের মধ্যে দেন সেটা বলছেন না। তাদের কথা হচ্ছে যে আপনি নির্বাচনের একটা তারিখ সময় বলেন, কতদিনের মধ্যে নির্বাচন হবে, কতদিনের মধ্যে হবে না, কি করবেন কি না। এই বিষয়টাতে আসলে সব কিছু পরে হচ্ছে যে সরকার, যে তত্ত্বাবধায়ক সরকার বা নির্বাচনকালীন সরকার যিনি আছেন, তারা এই বিষয়টা আসলে পরিষ্কার করছেন না। আপনি কয়েকদিন আগে দেখছিলেন যে সরকারের একজন উপদেষ্টা বলছেন যে আগামী বছর নির্বাচনের খবর পাবেন, আরেকজন এর আগে আরেকটা বক্তব্য দিয়েছিলেন, তারপর প্রেস কনফারেন্স করে বলা হচ্ছে যে এটা ওনার ব্যক্তিগত বক্তব্য। এখন সবচেয়ে বড় বিষয় কি জানেন, যে সন্দেহটা কারা তৈরি করছে? সন্দেহ কোনো রাজনীতিবিদ তৈরি করছেন না, সন্দেহ তৈরি করছেন বর্তমান যিনি দায়িত্বে আছেন সরকার, তারা। কারণ সরকারের যে উপদেষ্টা যে বক্তব্যটা দিলেন, এই বক্তব্য তিনি কার অনুমতি নিয়ে দিয়েছেন? আর আপনি যখন একটা চেয়ারে বসবেন, থেকে ব্যক্তিগত বলার সুযোগ আছে কিনা? আপনি এই দায়িত্ব থেকে ব্যক্তিগত কিভাবে ব্যক্তিগতভাবে বলেন? আর যদি আপনি বলেই ফেলেন, তাহলে আবার
প্রেস কনফারেন্স করে কেন বলা হয় যে এটা আপনার ব্যক্তিগত বক্তব্য? তার মানে হচ্ছে যে আস্থার সংকটটা এমনভাবে তৈরি হয়েছে যে এইখানে সরকারও এই সংকটটা কাটাতে পারছেন না। রাজনৈতিক দল যদি একটা রুটম্যাপ পেত, তাদের কাছ থেকে যদি নির্দিষ্ট একটা সময়সীমা পেত, তাহলে যদি তাদের বক্তব্যটা নির্বাচন নিয়ে পরিষ্কার থাকতো, পরিষ্কার যদি একটা সময়সীমা থাকতো, সেক্ষেত্রে আসলে এই নির্বাচনের কথাটা বারবার আসতো না। সরকার সংস্কার করছে, ভালো কথা, এইখানে প্রত্যেকটা রাজনৈতিক দল কিন্তু সংস্কারের পক্ষে, এবং তার যদি সরকার পরিষ্কার করতেন নির্বাচনের বিষয়টা, তাহলে সংস্কার করতে তাদের সুবিধা হতো এবং প্রত্যেকটা দল তাদের সহযোগিতা করত। কিন্তু এই জায়গাটাতে আসলে সন্দেহ থেকে যাওয়ার কারণে সরকারও স্বস্তিতে কাজ করতে পারছেন না, রাজনৈতিক দলও স্বস্তি পাচ্ছে না। এটা হচ্ছে মূল কারণ আমার মনে হয়। মানে এই যে অস্বস্তির দলে যেটা থেকে যাচ্ছে, আপনি যেটি বলছেন, সেই অস্বস্তির মধ্যে দিয়ে কি সংস্কারের যে তাৎপর্য অথবা প্রভাব সেটি কি তৈরি করা সম্ভব হবে? না, সেটা আসলে আপনি একটা অস্বস্তিকর অবস্থাতে কিভাবে সেটা তৈরি করবেন? আপনি যখন কোনো কাজ করবেন, আপনাকে সেখানে স্বস্তিতে করতে হবে, সেটা অস্বস্তি থাকলে সেটা পারবেন না। এবং আস্থার মধ্যে দিয়ে করতে এবং হবে। এই আস্থাটা তৈরি করা হচ্ছে সরকারের কাজ, সরকারকে এই আস্থা তৈরি করতে হবে। এবং এই জায়গাতে আরেকটা অভিযোগ আছে, আমি জাস্ট অভিযোগটি আপনার কাছে তুলে ধরছি, আপনার বিশ্লেষণ শুনবো, যে সরকার ভিন্ন কোনো ইন্ধন ঠিক না, ইঙ্গিত অথবা অন্য কারো পরামর্শ বা পুল ফ্যাক্টর, পুশ ফ্যাক্টর, এরকম নানা ধরনের প্রসঙ্গও কিন্তু আলোচনায় আসছে। এখন এটা কি মনে হয় যে সরকার তাদের যে উপদেষ্টা পরিষদের আলোচনার বাইরের কারো পরামর্শে চলে? আমার যেটা মনে হয়েছে এতদিনে, যে সরকার নিজেই জানে না আসলে কি করবে, কি করতে হবে, কখন নির্বাচন দিতে হবে, কিভাবে দিতে হবে। সরকার নিজেই একটা অস্বস্তিকর একটা অবিশ্বাসের মধ্যে আছে, কারণ অন্যের কথায় তারা চলছেন সেটাও আমার মনে হচ্ছে না। আমার মনে হচ্ছে যে সরকারের যে উপদেষ্টা, তাদের মধ্যেই এই সমন্বয়টা নেই, এই সমন্বয়হীনতার কারণে তারা এই সমস্যায় ভুগছেন। আবুল কালাম ভাই, অসংখ্য ধন্যবাদ। এই প্রসঙ্গে আসতে চাই সাইফুল হক ভাই, যে তার মানে এই যে সমন্বয়হীনতার যে প্রসঙ্গ আবুল কালাম ভাই বললেন, পাশাপাশি এই আলোচনাটা কিন্তু কয়েকদিন দূর আছে, বিশেষ করে সর্বশেষ যে দুজন সম্মানিত উপদেষ্টা নিয়োগ হলো, তখনই এই প্রশ্ন উঠল নাগরিকদের মধ্যে থেকে, যারা সরকারের এই কার্যক্রমগুলো আপনারা জুলাই গণঅভ্যুত্থানের চেতনার সাথে মিল রেখে আলোচনা করছিলেন, যে উপদেষ্টা পরিষদেরও সংস্কারটা প্রয়োজন কিনা। আমরা একটু খোলামেলা কথা বলি, না হলে সব টকশোর খুব আনুষ্ঠানিকতা পর্যবেসিত হবে। প্রথমত, উপদেষ্টা পরিষদ তো সংস্কার তো দরকার এই জন্য যে তাদের মধ্যে যে চূড়ান্ত সমন্বয়হীনতা এবং তাদের সদিচ্ছা আন্তরিকতা নিয়ে আমাদের কারো কোনো প্রশ্ন নেই। তাদের দক্ষতা, যোগ্যতা, দূরদর্শিতা এবং তাদের সম্মিলিত চিন্তা, তার ম্যানিফেস্টেশনটা সম্মিলিতভাবে আসছে না। সমস্যাটা এখানে হচ্ছে। আমি হাসিনার আমলে অসংখ্য বক্তৃতা করেছি, সরকারের মধ্যেই মনে অনেকগুলো প্যারালেল সরকার কাজ করে। এই সরকারের মধ্যেও আমি দেখছি যে প্রধান উপদেষ্টার নেতৃত্বে এক ধরনের সরকার, আবার উপদেষ্টা মণ্ডলীর মধ্যেও নানা ট্রেন্ড, নানা প্রবণতা আমরা খেয়াল করছি। আমলারা তারা আরেক ধরনের সরকার তারা চালানোর চেষ্টা করছেন। সেখানে অভ্যুত্থানের চেতনা মুখ্য না, তাদের ব্যক্তিগত, তাদের গোষ্ঠীগত স্বার্থ, তাদের তৎপরতা এবং তাদের নিজেদের সুযোগ সুবিধা, শোধ প্রতিশোধ, এগুলো তাদের মনোযোগের মূল জায়গা। আর ছাত্র উপদেষ্টারা তারা তাদের এক ধরনের সরকারকে পুশ করা এটার জন্য। প্রবলেমটা হচ্ছে কোথায়? দুটো প্রশ্নে। লেটস সি টক ভেরি স্ট্রেইট। প্রবলেম হচ্ছে সরকারের মধ্যে এই জায়গা তারা এখনো পরিষ্কার আসতে পারেননি, রিফর্মের এজেন্ডা তারা কি সম্পন্ন করে তারা ইলেকশনে যাবেন। একটা বড় অংশ তাদেরকে পুশ করছেন, আপনারা রিফর্মগুলো সম্পন্ন করেন, 2 বছর 3 বছর 4 বছর যা লাগে এটা করে তারপর ইলেকশনে যান। এই হচ্ছে সরকার, এটা একটা বড় দ্বিধার জায়গাটা। রাজনৈতিক দল, সমাজের মানুষ, কোটি কোটি ভোটাররা, যে মানুষ 16 বছর ধরে তার ভোটাধিকার বঞ্চিত হয়েছে, আর ডেমোক্রেটিক গভর্নমেন্ট মানুষ পায়নি, তাদের সঙ্গত চাহিদা যে এটা সম্ভব অনেকগুলো পরিবর্তন রিফর্ম করে, যেটা আমরা বলছি যে সম্ভব হলে আগামী বছরের মধ্যেই একটা জাতীয় নির্বাচন করা। সরকার এই প্রশ্নে এখনও দোলাচল, অস্পষ্টতা, এখনও বিভ্রান্তি আছে। ছাত্ররা যে কথাটা বলছেন, তারা অভিযোগ করছেন রাজনৈতিক দলগুলোকে, তারা বলছেন না যে রাজনৈতিক দলগুলো তারা সংস্কার না করেই তারা নির্বাচন করতে চান। এটা একটা ভুল অভিযোগ, এটা একটা অতিকথন, বাড়তি কথা বলা। কারণ ছাত্ররা সেটাকে বাড়তি কথা বলবেন নাকি চাপে রাখা বলবেন? শেষ কথা বলি, কারণ তাদের এজেন্ডার মধ্যে তো সংস্কার ছিল না।
অভ্যুত্থানের পরে এজেন্ডাটা তারা প্লেস করেছেন। আর আমরা আমাদের পার্টি, গণতন্ত্র মঞ্চ, বিএনপি, যুগপথের শরিক, মানে যারাই আন্দোলনে আছেন, কেউ 2 বছর, 5 বছর, 10 বছর ধরে আমরা বলেছি যে পরিবর্তন দরকার, সংস্কার দরকার। কারণ না হলে একটা দল যে কোনো সময় একটা ফ্যাসিস্ট চেহারা নেবে, একজন ব্যক্তি যে কোনো সময় চূড়ান্ত কর্তৃত্ববাদী হয়ে উঠতে পারে। তাহলে এটা আমরা 5ই আগস্টের পরে ঘুম থেকে জেগে উঠে আমরা এই কথা বলিনি। অন্তর্বর্তী সরকার যদি নাও কিছু করে, এটা পলিটিক্যাল পার্টিগুলো মানুষের কাছে আমরা অঙ্গীকার করেছি যে আমরা আমাদের গভর্নমেন্টের অ্যাকাউন্টেবিলিটি, তার ট্রান্সপারেন্সি, ক্ষমতার বিকেন্দ্রীকরণের প্রশ্ন, দায়বদ্ধতার প্রশ্ন, নির্বাহী বিভাগের সাথে বিচার বিভাগ এবং আইন প্রণয়নী বিভাগের রেশনাল লজিক্যাল ভারসাম্য আসবে। এবং আমরা অনেকগুলো প্রস্তাবনা দিয়েছি 31 দফার ভেতরে। ফলে এটা ব্যাপারটা এরকম না, ফলে এটা আমাদের পাবলিক কমিটমেন্টের প্রশ্ন। এখন যদি এটা মনে করা হয় যে ছাত্র তরুণরা একটা রাজনৈতিক দল তৈরি করবেন, তারা মানুষের কাছে যাবেন, এটা একটা রাজনৈতিকভাবে দানা বাঁধবে, তারপরে নির্বাচন। জি, তো এই প্রশ্নে মনে হচ্ছে ছাত্র তরুণদের সাথে সরকারের আলাপ আলোচনার কথা আমরা জানি না, তারা পুশ করছেন। আমরা তরুণদের দলকে আমরা ওয়েলকাম করতে চাই, স্বাগত জানাতে চাই। না, তাহলে দল করতে গেলে তো সরকারের থেকে তো দলটা করা যাবে না, তাহলে তাদেরকে সরকার থেকে পদত্যাগ করে বেরিয়ে এসে দলটা তৈরি করতে, না হলে হবে কি, না হলে এটা কিংস পার্টি গড়ে উঠবে। কিংস পার্টির অভিজ্ঞতাটা খুবই খারাপ, কারণ এটা যদি হয় ছাত্র তরুণদের, নতুন প্রজন্মের যে স্বপ্ন আকাঙ্ক্ষা, তারা যদি আস্থা রাখতে না পারেন এক্সিস্টিং দলগুলোর প্রতি, তাহলে তারা তো ইন্ডিপেন্ডেন্টলি তারা একটা পলিটিক্যাল ইনিশিয়েটিভ নেবেন সরকারের বাইরে। যে তাদের যদি এরকম ট্যাগ লেগে যায় যে তারা একটা কিংস পার্টি গড়ে তোলার তারা চেষ্টা করছেন, তাদের যেটুকু সম্ভাবনা, সেই সম্ভাবনা কিন্তু বিনষ্ট হবে। গোটা একটা প্রজন্মের যে আকাঙ্ক্ষাটা, এই আকাঙ্ক্ষাটা কিন্তু নষ্ট হয়ে যেতে পারে। এখন তারা যদি বলে যে সংস্কার কিংবা ভালোর জন্য তারা যদি ওই ঝুঁকিটুকু নিতে চান, তাহলে আপনাদের পক্ষ থেকে কোনো বক্তব্য থাকবে না যে তারা নতুন দল গঠন, সেটিকে কোনো অসুবিধা নেই, তো তারা নতুন দল তৈরি করবেন, ইলেকশন কমিশনে নতুন দল তৈরি করবেন, নিবন্ধন নেবেন, তারা ইলেকশনে যেভাবে অন্যান্য দল ইলেকশন করে তারা একটা স্টেক হোল্ডার হবেন, তারা মানুষের কাছে যাবেন। তারা যদি পুরোপুরি তারা সংবিধান পরিবর্তন করবেন, সেকেন্ড রিপাবলিক করবেন, তারা যা যা করতে চান সমস্ত এজেন্ডা নিয়ে তারা জনগণের কাছে যাবেন যে এই আমাদের এজেন্ডা, আমরা তরুণরা এই দল, এই বুড়োদের প্রতি, এই অভিভাবকদের প্রতি আমাদের আস্থা নাই, ভরসা নাই, আমরা এই দল করছি, এই আমাদের এজেন্ডা, ভিশন, কর্মসূচি, আসেন এই দলের মার্কে আপনারা ভোটটা দেন। কোনো অসুবিধা নাই তো, সেখানে তারা ইলেকশন করবেন, তো আলোচনা করবেন, মানুষ তাদেরকে পছন্দ করলে তারা যাবেন। সরকার এই সমস্ত দোলাচলের মধ্যে সরকার এখন ঘুরপাক খাচ্ছে। সরকারকে এজন্য বহুজন বহুভাবে তাদেরকে পুশ করবে। সরকার এখন যে পরিস্থিতি, সরকার তো আসলে সামাল দিতে পারছেন না। আমরা যেহেতু সরকারকে সমর্থন করছি বলে অনেক দুর্বলতা আমরা হজম করছি, যেটা আমাদের সরকার বলে, যেটা আমাদের সরকার, সুতরাং আমাদের যেহেতু পরিবারের বিষয়, এই জন্য উইকনেসটাকে পাবলিকলি আমরা বড় করে নিচ্ছি না। সুতরাং নির্বাচনের ছাড়া অন্য কোনো পথে আপাতত সংকটের কোনো সমাধান। অসংখ্য ধন্যবাদ অ্যাডভোকেট ফাহমিদা নাসরিন মুন্নাফা। আসতে চাই, এই যে জাতীয় ঐক্য হলো, যেটি ভারতের সাথে বাংলাদেশের এই সময়ের যে সম্পর্ক, যে বাস্তবতা যাচ্ছে, তার সূত্র ধরে আমরা জাতীয় ঐক্যের প্রসঙ্গ দেখলাম। কিন্তু আমাদের জাতীয় ঐক্য শুধু ভারতের বিরুদ্ধে আমাদের জাতীয় ঐক্য দরকার, ভারতের আগ্রাসনের বিরুদ্ধে ব্যাপারটি এরকম নয়। যে মানুষের প্রত্যাশা হচ্ছে যে আমাদের জনগণের এবং রাষ্ট্রীয় যে এজেন্ডা বা বিষয়গুলো রয়েছে, সকল কিছুতে জাতীয় ঐক্য প্রয়োজন। কিন্তু ক্ষমতার প্রশ্নে ঐক্য ঠিক থাকবে কিনা, এটি একটি প্রশ্ন। আরও একটি প্রশ্ন আছে, এটি শুরুতে এটি শুনতে চাই, জাতীয় ঐক্য ঠিক থাকবে কিনা ভবিষ্যতে ক্ষমতার প্রশ্নে। দেখেন, আমি তো আমার সূচনা বক্তব্যে বলেছি যে জাতীয় ইস্যুতে, সেটা যে কোনো ইস্যু হোক, জাতীয় ঐক্যের কোনো বিকল্প এই মুহূর্তে নেই। যদি থাকতো আমরা বলতাম। সেই কারণেই এখন কারো কোনো কর্নার থেকে অতি উৎসাহী হয়ে কোনো রকম এমন বক্তব্য আমরা আশা করি না যেটা অনাকাঙ্ক্ষিত এবং অনভিপ্রেত। অ্যাট দ্য সেম টাইম দেখেন, বহু ওয়েস্টেড কোয়ার্টার্স আছে এখনও। এই আপনার ইন্টারিম গভর্নমেন্ট আসবার পর থেকে তারা বিভিন্ন সময়ে এই গত কয়েক মাস ধরে বিভিন্নভাবে চেষ্টা কি করছে না, আওয়ামী লীগ বসে আছে পতিত স্বৈরাচার, তাদের প্রেতাত্মা প্রশাসন থেকে সমস্ত জায়গায় এখনও তো বসে আছে। এবং নির্বাচন আমরা যে বলছি, দেখেন জাতীয় ঐক্য কেবল ভারতের সাথে, ভারতের বিষয়ে কিংবা ভারত ইস্যুতে আমাদের মধ্যে জাতীয় ঐক্য হ্যাঁ হয়েছে,
এটা ঠিক আছে, এটাকে আমরা মনে করি এটাই রাইট স্টেপ টু ডু, যে এটা ঠিক আছে। দেখেন মূল কথাটা কি, যে মূল কথা এই মুহূর্তে বাংলাদেশের একটাই, যে সেটা কি ছাত্ররা, ছাত্র জনতা যে জীবন দিয়েছে এটা ফ্যাক্ট, এই যে রক্তক্ষয়ী যে গণ অভ্যুত্থানটা হয়েছে, কিন্তু সংস্কারের যে বিষয়টা এখন এসছে এটা তো আমরা আরও কয়েক বছর আগেই দিয়েছি, তারও আগে দিয়েছে আমাদের দেশনেত্রী ভিশন 2030, মনে আছে নিশ্চয়ই আপনাদের 31 দফা। দেখেন আমরা বলেছিলাম যে 1 দশকের অধিক সময় ধরে যে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার ক্ষমতা কুক্ষিগত করে রাখার যে একটা হীন উদ্দেশ্য তাদের মধ্যে তো কাজ করেছে, সংবিধান বদল বলুন কিংবা তত্ত্বাবধায়ক সরকার 2011-তে আপনার একটা আলটেরিয়ার মোটিভ থেকে বাদ দিয়ে দেয়া, সংবিধান সংশোধন করলো, আরপিও সংশোধন করলো, কেন? ক্ষমতা কুক্ষিগত করবার জন্য, দুরভিসন্ধি বলে এটাকে, তাই না? তাদের রাজনৈতিক যে যেই পরিবর্তনগুলো তারা সংবিধানে এনেছিল তার পুরোটাই ছিল দুরভিসন্ধিমূলক। এই কথাগুলো আমরা কিন্তু এর আগেই বলেছি। দেখেন সংবিধানের গণভোট, রেফারেন্ডাম, জনগণ সমস্ত ক্ষমতার উৎস, এটাই তো সংবিধানের মূল স্পিরিট। অথচ এটাই আওয়ামী লীগ আপনার এত ফ্যাসিবাদ, এত মানে বাকশালী তারা তুলে দিল রেফারেন্ডাম। এখন এটি প্রতিষ্ঠিত করার জন্য যে এখন যে বাস্তবতা বা যে কর্মসূচি প্রয়োজন বা ঐক্য প্রয়োজন সেটি ঠিক থাকবে কিনা, আমি সেটাই বলছি। দেখেন সংস্কার এটা হচ্ছে একটা কন্টিনিউয়াস প্রসেস তহিদ ভাই, এটা আপনি নিজেও জানেন, আমরা যারা এখানে আছি আমরা প্রত্যেকে জানি। আজকে যেটা সংস্কার, আজকে যেটা প্রয়োজন, আজকে থেকে 10 বছর 20 বছর পরে আমরা কি একই জায়গায় দাঁড়িয়ে থাকব? না, এটা স্ট্যাটিক না, কোনো সিচুয়েশনটাই এক জায়গায় স্থির থাকে না, সময়ের সাথে সব কিছুই পরিবর্তনশীল। তাই যদি হয় তাহলে অতটুকু সংস্কার করতে হবে যতটুকু সংস্কার করলে, আমি তো বলেছি সংস্কারের কথা আমরা আগেই বলেছি, 2 বছর আগে মিনিমাম বাংলাদেশের গণতন্ত্র ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠায় নির্বাচনকালীন দল নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আবার পুনর্বহাল, এটা তো মোস্ট ইম্পর্টেন্ট থিং সংবিধানের। তো যেই জিনিস 2-4টা করলে আপনাকে নির্বাচনের একটা পরিবেশ, নির্বাচনের একটা পরিস্থিতি, সেটা করতে গেলে নির্বাচন কমিশনটা এটাকে শক্তিশালী করা মানে নির্বাচনী সংস্কার। তার আগে কি সংবিধান সবচেয়ে জরুরি, যেটা সংস্কার, যে কমিশনগুলো হয়েছে। আর কি নির্বাচন করতে কি লাগে? আইন শৃঙ্খলা বাহিনী লাগে, বিচার বিভাগ লাগে, লাগে না? এগুলোর মূল সংস্কার রন্ধ্রে রন্ধ্রে ফ্যাসিবাদের প্রেতাত্মারা যে দীর্ঘ নিঃশ্বাস আর এই সংস্কার কি অল্প সময়ের মধ্যে সম্ভব? যতটুকু ন্যূনতম, যতটুকু সংস্কার করলে একটা দল নিরপেক্ষ সুষ্ঠু অংশগ্রহণমূলক নির্বাচন বাংলাদেশের মানুষ সহ সারা পৃথিবী বলবে, ঠিক অতটুকু সংস্কার করে নির্বাচিত সরকার বাকি জিনিসটাকে এগিয়ে নিয়ে যাবে। এটার জন্য ভাই জনগণের ম্যান্ডেট লাগে, এত সহজ না কোনো কিছু। সংবিধানের আন্ডারেই তো ওনারা শপথ নিয়েছেন না, কাজেই তাই যদি হয় তাহলে সংবিধানটাকে আপনি ছুঁড়ে, মানে আমরা তো ওইভাবে পারছি না, এটাকে রেখে এটার আন্ডারে এখন আপনি সংবিধান সংস্কার বলুন কিংবা নতুন সংবিধান, ছাত্ররা যে বলছেন নতুন সংবিধান লিখবেন, তো এগুলো তো জনগণের ম্যান্ডেটের ব্যাপার আছে, যেগুলো কারা করবে? 18 কোটি মানুষের দেশ তো ভাই এটা। এখন দেখেন একটা কথা সাইফুল ভাইয়ের সাথে আমি একমত, যে নতুন দল ছাত্ররা করতে চাচ্ছে, যেটা আমরা শুনছি এবং এটা অ্যান্টিসিপেট করছি আমরা, করবে তারা। তো সাধারণত ক্ষমতায় থেকে নতুন দল করাটাকেই কিংস পার্টি বলে। তো যেটা সঙ্গত হবে, সবাই যেটা মনে করে যে তাহলে সরকারে আর ওই আপনার নতুন দল যদি ফর্ম করে রাজনৈতিক, দুটোকে মিলে মিশে এক করে ফেলাটা বোধহয় ঠিক হবে না। ওই জন্য ওখান থেকে এসে জনগণের কাছে আমরা যেমন 15 আর 2 17 বছর ধরে জনগণের কাছে সরকার ফ্যাসিবাদ একটা ভয়ঙ্কর পরিবেশের মুখে দাঁড়িয়ে হাজার হাজার সাউন্ডেডে আমার কানে
এখনো রিংিং সাউন্ড হয়, হ্যাঁ এখনো আমরা ওষুধ খাই, হাজার হাজার 60 লক্ষ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা, 1000 মানুষ গুম হয়েছে। জনগণের কাছে তারা যাবে, তাদের কি আছে, তারা কি চায়, জাতি কি চায় সেটা তারা জানাবে। জাতি যদি, জনগণ তাদেরকে যদি ম্যান্ডেট দেয়, ওয়েল এন্ড গুড, কারণ এটাতে তো কোনো অসুবিধার কিছু নেই। জনগণ যাকে সমর্থন করবে, বিহেভ লাইক আ পলিটিক্যাল পার্টি, দে উইল অ্যাক্ট লাইক এ পলিটিক্যাল পার্টি। অ্যাডভোকেট ফাহমিদা নাসরিন মুন্নিকে অসংখ্য ধন্যবাদ। আবুল কালাম ভাই আসতে চাই, প্রশ্নটি রেখে যায়, বিরতি থেকে ফিরে এসে শুনবে যে নতুন দলের বিষয়বস্তু সেটি সংস্কার এবং নির্বাচনের ক্ষেত্রে কতটা প্রভাব রাখছে, এবং এই প্রসঙ্গগুলো নিয়ে আলোচনা একেবারে স্বল্প পরিসরে নেই, বেশ বড় আকারেই আলোচনা হচ্ছে যে শিক্ষার্থীদের মধ্য থেকে একটি নতুন দল তারা আত্মপ্রকাশ ঘটাতে যাচ্ছে বা আসছে, এবং তারা আগামী নির্বাচনে অংশগ্রহণ করবে। সেই নতুন একটি দল নির্বাচনে অংশগ্রহণ করতে গেলে যে ধরনের রাজনৈতিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হয়, দুইজন রাজনীতিবিদ আছেন, আপনি গণমাধ্যমের একজন সিনিয়র সাংবাদিক, সব কিছু মিলে যে প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হয় সেই প্রক্রিয়াগতভাবে কোনো জটিলতা অথবা কোনো গ্যাপ থেকে যাচ্ছে কিনা। আপনাকে ধন্যবাদ। দেখেন, আমি প্রথমে একটা বিষয় বলতে চাই যে দেশে বর্তমানে রাজনৈতিক দল নিয়ে আমার যেটা মনে হয় যে মানুষের আগ্রহ একেবারেই নাই। কারণ প্রত্যেকটা মানুষ কেন জানি রাজনৈতিক দলগুলোর প্রতি একদম বিরক্ত। তো এর মধ্যে যদি আবার কেউ নতুন চিন্তা করেন যে নতুন রাজনৈতিক দল নিয়ে আসি, এই করব সেই করব, আসলে এইগুলা দেশ পরিবর্তনের আলামত না। এইগুলাতে দেশে পরিবর্তন আসে না। আপনি দেখেন বিপি নূর একটা দল করেছিলেন না, তো পরিণতি কি হয়েছে? কিছু হয়েছে? কিছুই হয় নাই। অনেকটা বলা যায় যে হাস্যকর একটা জায়গায় চলে গেছেন। আমাদের এখানে যারা নেতৃত্ব দিচ্ছেন এখন, বিশেষ করে ছাত্রদের উপর মানুষের প্রত্যাশার জায়গাটা অনেক বেশি। এখন বলা যায় যে এখন ছাত্ররাই কিন্তু দেশ চালাচ্ছেন, তারা দায়িত্বে আছেন, এটাই বিষয়টা এরকমই অনেকটা। এখন আপনি যদি দেশ চালকের যে দেশ চালানো যে ট্রেন, যেটা যে চেয়ার, সেখানে বসে যদি আপনি আবার নতুন দলের চিন্তা করেন, তারাই তো রাজনৈতিক দলের বিরুদ্ধে কথা বলেন, ছাত্ররাই তো বলেন যে রাজনৈতিক দল এই করেছে সেই করেছে, রাজনীতি আর কেউ যাতে না আসে, এই করতে দেওয়া হবে না সেই করতে, অর্থাৎ তাদের অবস্থানটা হচ্ছে সম্পূর্ণ রাজনৈতিক দলগুলোর বিরুদ্ধে। এখন তারা যদি মনে করে এই প্রয়োজনে আরেকটি দল দরকার, না এটাই বলছি, আমি আসছি। এখন যেখানে আপনি রাজনৈতিক দলের বিরুদ্ধে কথা বলছেন সেখানে আপনি আবার আরেকটা দল করবেন, তার মানে কি অন্তরে আপনি একটা বিশ্বাস করেন, মুখে আপনি আরেকটা বলছেন, এই তো। এখন আপনি তখনই সফল হবেন যখন যা আপনি অন্তরে ধারণ করেন, অন্তরে বিশ্বাস করেন, অন্তরে যা বিশ্বাস করেন সেটা যদি বাস্তবে করেন, তাহলে সফল হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। মানে ভিতর বাইরে সমান থাকবে, একই থাকবে, তাই। কিন্তু আপনি যদি এখন মুখে বলছেন রাজনীতি বিশ্বাস করি না, আবার আরেক দল করবেন, এটা আমার মনে হয় যে তাদের জন্য একটা আত্মঘাতীমূলক সিদ্ধান্ত হবে, এবং মানুষের যে প্রত্যাশার জায়গা, তাদের প্রতি যে প্রত্যাশা তৈরি হয়েছে মানুষের, এই প্রত্যাশার জায়গা তারা নষ্ট করবেন না। কিন্তু শিক্ষার্থীদের তো একটা পলিটিক্যাল ভিশন সেটি থাকতেই পারে, কিন্তু সেই জায়গা থেকে তাদের ভাবনাটি তো তারা ভাববে না, তারা ভাবার তো অধিকার আছে, সেটা তারা করতে পারেন। কিন্তু এখন কথা হচ্ছে যে করতে হলে কোন নিয়মে তারা করবেন, কিভাবে তারা করবেন, সেটা যদি তারা পরিষ্কার না করে যদি রাজনৈতিক দলের চিন্তা করেন, তাহলে সফল হওয়ার সম্ভাবনা খুব বেশি একটা আমি দেখছি না। তবে আমার মনে হয় যে যদি তারা এখন এগুলা না করে, বর্তমান যে সরকার আছে তারা যদি নির্বাচন দেয়, নির্বাচিত সরকার আসার পরে তারপরে তারা যদি সাধারণ মানুষের কাতারে গিয়ে একটা দল গঠন করেন, সেক্ষেত্রে তাদের এটা মানুষের কাছে বেশি গ্রহণযোগ্য হবে, আর না হয় এটা সমালোচিত ছাড়া আর কিছু হবে না। এটা তো গণতন্ত্রের ভাষা, আপনি বললেন যেভাবেই হওয়া উচিত, কিন্তু আসলে বাংলাদেশের বাস্তবতা কি? না, বাংলাদেশের বাস্তবতা আসলে, বাংলাদেশের বর্তমান বাস্তবতা এটাই ডিমান্ড করে যে আপনি কিছু করতে হলে আপনি সাধারণ মানুষের কাতারে গিয়ে করবেন, কারণ মানুষ পরিবর্তন হয়ে গেছে, মানুষ আর আগের জায়গায় নাই। মানুষের যে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতি মানুষের যে অন্ধভক্তি, এই ভক্তির জায়গায় এখন আর নাই। এখন মানুষ সব সময় চিন্তা করছে, মনে হয় যে এই রাজনৈতিক দলগুলোর ঊর্ধ্বে গিয়ে যদি কিছু একটা হয়, আমরা একটা পরিবর্তন দেখতে চাই, আমরা নতুন কিছু একটা দেখতে চাই, এবং নতুন কিছু একটা দেখার জায়গায় যদি আরেকটা রাজনৈতিক দল আসে এবং নিজের চেয়ারে বসে নিজেরা, সেটি আপনি মনে করছেন শুধু সংখ্যাই বাড়বে, গুণগত পরিবর্তন রাখতে পারবে না, কোনো পরিবর্তন সেখানে সেটি মনে করছেন আপনি? আমি সেটাই বলবো। আমি শেষ মন্তব্য শোনার জন্য একটু পরে আপনার কাছে ফিরছি। সাইফুল হক ভাই, শেষ মন্তব্য শুনবো। না, আমি একটু আশাবাদী হতে চাই ছাত্রদের ব্যাপারে। ছাত্ররা, ওরা যে জেনারেশন জেড, যে প্রজন্ম জেনজি, তারা যদি একটা নতুন স্বপ্ন, নতুন ভিশন, নতুন রূপকল্প হাজির করে, আমি তো নিশ্চয়ই এটাকে স্বাগত জানাবো। আমি এটাকে ওয়েলকাম করতে চাই। যদি মনে হয় যে এটা গেল এক। 2 নম্বর হলো, ভাইয়ের কথা ধরে বলি,
সেটা হলো যে রাজনৈতিক দলের ব্যাপারে মানুষের সমালোচনা আছে, ক্ষোভ আছে, কিন্তু দিন শেষে তো স্টেট একটা পলিটিক্যাল একটা অ্যাপারেটাস। তাহলে রাষ্ট্র একটা রাজনৈতিক প্রতিষ্ঠান, রাষ্ট্র চালাতে গেলে রাজনৈতিক প্রতিষ্ঠান লাগবে, ফাইনাল রাজনৈতিক দল লাগবে, পলিটিক্যাল লিডারশিপ লাগবে। সেটা নিয়ে আপনার সমালোচনা আছে, ক্ষোভ আছে, আক্ষেপ আছে, কিন্তু দিন শেষে পলিটিক্যাল লিডারশিপের কোনো বিকল্প এখনও পর্যন্ত মানব সভ্যতা কোনো কিছু বের করতে পারেনি। একবিংশ শতাব্দীতে এখন এর বাইরে কিছু বের করতে পারেনি। এখানে পরিবর্তনের প্রশ্ন। এখন যদি কেউ সময়ের আকাঙ্ক্ষা ধারণ করতে না পারে, একসময় জনপ্রিয় দল মুসলিম লীগ হারিয়ে গেছে না, বিভিন্ন দল কালের গতিতে হারিয়ে গেছে না, এখন যদি এক্সিস্টিং পলিটিক্যাল পার্টিগুলো নতুন প্রজন্মের আকাঙ্ক্ষা যদি ধারণ করতে না পারে, তারা হারিয়ে যাবে। কিন্তু আমি যেটা বলতে চাই ছাত্রদের ক্ষেত্রে, আমি পলিটিক্যাল দল করাকে আমি স্বাগত জানাই। প্রশ্ন হচ্ছে যে তাদের যে সম্ভাবনার জায়গাটা, তারা যদি সরকারের সাথে আশ্রয় প্রশ্রয় যদি করতে চান, আমি যেটা খুব গভীরভাবে মনে করি, তাদের যে অফুরন্ত সম্ভাবনা, এটা কিন্তু বিনষ্ট হয়ে যাবে। তাদের উচিত হবে জনগণের কাতারে দাঁড়িয়ে অন্যান্য দলগুলো যে অ্যাক্সেস নিয়ে পলিটিক্যাল পার্টি করে, যে স্ট্রাগলের জায়গা থেকে দলটা তারা তৈরি করে, সেই দায়িত্ব নিয়ে ঝুঁকি নিয়ে জনগণের কাতারে আসা, দেন তারা একটা ইম্পর্টেন্ট শেষ লাইনটা আমি আশাবাদী। নানা ধরনের তৎপরতা আছে এই গভর্নমেন্টকে ফেল করে দেওয়া, বিপর্যয় ব্যর্থ করে দেওয়ার মধ্য দিয়ে, কিন্তু আমি আশাবাদী আমাদের ঐক্যবদ্ধ মানুষ, আমরা শেষ পর্যন্ত সরকার সফল হবেন। রাজনৈতিক দলগুলো আমরা ঐক্যবদ্ধভাবে একটা আগামী নির্বাচনের মধ্য দিয়ে এবং অবশ্যই পরিবর্তন সাপেক্ষে আমরা একটা গণতান্ত্রিক অভিযাত্রার দিকে আমরা যাত্রা করতে। অসংখ্য ধন্যবাদ সাইফুল হক। অ্যাডভোকেট ফাহিম নাসরিন মুন্নি আপা, শেষ মন্তব্যে কি শুনবো আপনার কাছ থেকে? আমি তো শেষ মন্তব্যে বলবো যে যেই ক্রস রোডটাতে আমরা এখন দাঁড়িয়ে আছি, এখান থেকে গণতন্ত্রের যে অভিযাত্রা, সেখানে উঠতে হলে নির্বাচনের আর কোনো বিকল্প আসলে নেই। গণতন্ত্রের পূর্বশর্ত হিসেবে আমরা চাই, গণতন্ত্রের কথা আমরা বলছি, এই ফ্যাসিবাদ স্বৈরাচার সরকার আওয়ামী লীগ যাওয়ার পর কিন্তু সত্যিকার অর্থে গণতন্ত্র পুরোপুরি এখনও ফিরে আসেনি। কাজেই গণতন্ত্র আসবে, সত্যিকার অর্থে জনগণ তাদের গণতান্ত্রিক মৌলিক যে অধিকার, সেটা তারা এক্সারসাইজ করতে পারবেন। এবং আমি বলেছি যে তরুণ প্রজন্মের একটা বিশাল বড় সম্ভাবনা এবং সংখ্যাটাও অত্যন্ত বড়। কাজেই তারা নতুন দল করলে আমরা তো তাদেরকে অবশ্যই ওয়েলকাম করব, এবং সেই সাথে রাজনীতি এবং সরকার নিরপেক্ষ নির্বাচন আর জনগণের মুখোমুখি হওয়া, যার ভিতর দিয়ে যে কোনো দল আমরা গেছি, ওই একই ক্রাইটেরিয়া তাদের বেলায় প্রযোজ্য হবে, যেন ভবিষ্যতে আমরা তাদেরকে কিংস পার্টি বলে সমালোচনা না করি। শেষ লাইন হিসেবে কিছু যুক্ত করবেন? গণতন্ত্র আমাদের বাংলাদেশটা, আমাদের দুর্ভাগ্য হচ্ছে কি জানেন, মুক্তিযুদ্ধের চেতনা ছিল গণতন্ত্র, মানবিক মর্যাদা, সাম্য, যার কিছুই আজকে স্বাধীনতার এই এতগুলো বছর পরও আমরা সেভাবে দেখতে পাচ্ছি না। আমরা কন্টিনিউয়াস এসছে, গণতন্ত্র হোঁচট খেয়েছে, এসছে। তত্ত্বাবধায়ক সরকারের অধীনের নির্বাচনগুলো কম বেশি এগুলো বিতর্কের ঊর্ধ্বে ছিল, যেটা আওয়ামী লীগ এসে 2011-তে এই তত্ত্বাবধায়ক ব্যবস্থাটাকে বিলুপ্ত করলো আদালতের মাধ্যমে, যেটা ছিল সম্পূর্ণ রাজনৈতিক একটা ইস্যু। জি, অসংখ্য ধন্যবাদ। কিছু যোগ করতে আমি একটা বাক্য বলছিলাম, ভাই নিশ্চয় বলবেন। আমি বললাম যে কোনো কিছু যদি আপনি সম্মতির বাইরে যদি চাপিয়ে দেওয়ার চেষ্টা করেন, আখেরে এটা কিন্তু টেকসই হবে না, এটা ফলপ্রসূ হবে না, আরও বিভক্তি, আরও বিভাজন, আরও সন্দেহ তৈরি করবে। আপনি দাঁড়াবেন হচ্ছে বোঝাপড়ার মধ্য দিয়ে, যেখানে সম্মিলিত চিন্তা যেখানে দাঁড়াতে পারছে, ওইটার উপরে ভিত্তি করে আপনি সামনে তাকাবেন, তারপরে আপনি আপনার নির্দিষ্ট এজেন্ডা নিয়ে জনগণের কাছে যাবেন। অসংখ্য ধন্যবাদ। আবুল কালাম, আপনার শেষ মন্তব্য? আমি শেষ মন্তব্যটা এটাই করতে চাই যে বর্তমান সরকার একটা বিপ্লবী সরকার, এবং এটা মানুষ তাদের কাছে যে প্রত্যাশা করে তাদেরকে এই পর্যন্ত নিয়ে আসছে, তারা যাতে পরবর্তী পথ চলতে মানুষের প্রত্যাশার প্রতি লক্ষ্য রেখে বাকি পদক্ষেপগুলো নেন। সেই সাথে রাজনৈতিক দল, সাধারণ মানুষ, সর্বশ্রেণী, সবার লক্ষ্য উদ্দেশ্য তারা খুব ভালো করে তারা জানেন এটা, এবং পরবর্তী পদক্ষেপগুলো যদি তারা এই সবার প্রত্যাশার জায়গা ঠিক রেখে যদি পরবর্তী পদক্ষেপ নেন, তাহলে আমার মনে হয় তারা সফল হবে। এই জায়গাতে আবুল কালাম ভাই, যেহেতু আপনি গণমাধ্যমের মানুষ, একটি ছোট্ট প্রশ্ন, যে আলোচনাটি আছে এবং
তর্কেও সহই আলোচনাটি, সেটি হচ্ছে যে রাজনৈতিক দলগুলোর মধ্যে কে সরকারের কাছে কে সরকারের দূরে, এরকম একটি আলোচনা আছে। কি মনে হয়, কোনো রাজনৈতিক দল কি সরকারের খুব কাছে চলে গেছে, কেউ আবার বাস্তবতার কারণে খুব দূরে চলে গেছে কিনা? এক লাইন বলবেন। জি বলবো। জি, দেখেন, গভর্নমেন্ট উইদিন গভর্নমেন্ট, যেমন ঢাকা শহরে সিটি উইদিন সিটি, বসুন্ধরা তাদের থানা আলাদা, পুলিশ আলাদা, আইন আলাদা, কানুন আলাদা। তো হয় কি, খুব কাছে দূরের থেকে যদি মনেও হয় কেউ খুব কাছে গেছে, কেউ খুব দূরে, কিন্তু দিনের শেষে এর বিচারক হচ্ছে কিন্তু জনগণ। আবুল কালাম ভাই। না, আপনি যেটা প্রশ্ন করেছেন আমার কাছে এটা মনে হচ্ছে না মোটেও। কারণ আমার কাছে মনে হয় যে সরকার যখন যে পদক্ষেপ নিচ্ছে সেখানে কোনো কোনো রাজনৈতিক দল কিন্তু সেই পদক্ষেপটাকে প্রকাশ্যে সমর্থন করছে, আর কেউ এটাকে প্রকাশ্যে সমর্থন না করলেও তার হয়তো ভেতরে ভেতরে সমর্থন আছে, তারা প্রকাশ্যে সমর্থন করছেন না। তো এই যারা প্রকাশ্যে সমর্থন করছেন তাদের সাথে সরকারের প্রত্যাশা মিলে যাওয়ার কারণে অনেকে ভাবেন যে উনি বোধহয় উনার খুব কাছের মানুষ বা কাছের দল, আর উনি বোধহয় কাছের না। তো এই ভুল ধারণাটা আসলে যদি আসে তাহলে রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভক্তি তৈরি হবে। আমরা চাই না যে এটা রাজনৈতিক দলগুলোর মধ্যে আসুক। সবাই যেরকম প্রত্যাশা করে একসাথে চলছেন জাতীয় ঐক্যের ভিত্তিতে, এইরকম শুধু বিদেশের ক্ষেত্রে না, নিজের দেশে চলতে গেলে সবচেয়ে বড় ঐক্য প্রয়োজন। এ বিষয়ে ঐক্যটাই আমরা আশা করি আগামীতে সবাই ধরে রাখবেন, সেই প্রত্যাশা করি। জি, অসংখ্য ধন্যবাদ আবুল কালাম, সাইফুল হক এবং অ্যাডভোকেট ফাহমিদা নাসরিন মুন্নি। আপনাদের তিনজনকে অসংখ্য ধন্যবাদ আজকের আলোচনা আমাদের সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, আজকের মতো টেবিল টক অনুষ্ঠানটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।